মহাকাশ থেকে সুনিতা এবং উইলমোরের ফিরে আসতে দেরি হওয়ার পিছনে স্টারলাইনারে হিলিয়াম গ্যাসের লিকেজকে অন্যতম প্রধান কারণ বলে মনে করা হচ্ছে। একটা রিপোর্ট অনুযায়ী এই মিশনটা শুরু হওয়ার আগেই বোয়িং এবং নাসা উভয় এই ব্যাপারে জানত, কিন্তু তা সত্ত্বেও তারা এই লিকেজটাকে মিশনের জন্য ছোটোখাটো সমস্যা ভেবে এড়িয়ে গিয়েছিল। স্টারলাইনার হলো বোয়িংয়ের স্পেসক্রাফট। নাসা এবং বোয়িংয়ের এই সিদ্ধান্তের কারণে সুনিতা এবং উইলমোর ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে আটকে গেছেন। এটাও দাবি করা হচ্ছে যে লিকেজের জন্য প্রথমে লঞ্চিংয়ের ডেট পিছিয়ে দেওয়া হয়েছিল। প্রথমে এই মিশনটা 7ই মে লঞ্চ হওয়ার কথা ছিল। বলা হচ্ছে যে 4বার হিলিয়াম লিকেজের কারণে একটা থ্রাস্টার নষ্ট হয়ে যায়। বোয়িংয়ের স্টারলাইনার প্রোগ্রাম ম্যানেজার মার্ক ন্যাপির বক্তব্য অনুযায়ী হিলিয়াম সিস্টেমকে যেভাবে ডিজাইন করা হয়েছিল সেটা সেইভাবে কাজ করছে না। তিনি আরও বলেন যে দুজন মহাকাশ যাত্রীকে সুরক্ষিতভাবে ফিরিয়ে আনার জন্য ইঞ্জিনিয়াররা নিরন্তর চেষ্টা করে চলেছেন। স্টারলাইনারের সাহায্যে প্রথমবার মহাকাশ যাত্রীদের মহাকাশে নিয়ে যাওয়া হয়েছে। নাসার সঙ্গে বোয়িংয়ের $4.5 বিলিয়ন চুক্তি হয়েছে। এই চুক্তি অনুযায়ী এখনও পর্যন্ত বোয়িং $1.5 বিলিয়ন খরচ করেছে। স্টারলাইনারের ফুয়েল ক্যাপাসিটি 45 দিনের। এই মিশনটা শুরু হয়েছে প্রায় 1 মাস হতে গেল, আর মাত্র 15 থেকে 20 দিন বাকি আছে। বর্তমানে নাসা এবং বোয়িং উভয় সুনিতা উইলিয়ামস এবং উইলমোরকে সুরক্ষিতভাবে পৃথিবীতে ফিরিয়ে আনার যথাসাধ্য চেষ্টা করছে। আপনাদের মনে করিয়ে দেব যে 59 বছর বয়সী সুনিতা উইলিয়ামস এর আগেও 2বার মহাকাশ যাত্রা করেছেন। এর আগে তিনি 2006 সালে এবং 2012 সালে মহাকাশে গিয়েছিলেন। নাসার তরফে জানানো হয়েছে যে তিনি মহাকাশে মোট 322 দিন অতিবাহিত করেছেন। 2006 সালে তিনি 195 দিন এবং 2012 সালে 127 দিন মহাকাশে অতিবাহিত করেছিলেন। 2012 সালে বিশেষত্বটা হলো সুনিতা উইলিয়ামস সেই সময় 3বার স্পেস ওয়াক করেছিলেন। স্পেস ওয়াকের সময় মহাকাশ যাত্রীরা স্পেস স্টেশন থেকে বাইরে বেরোন। সুনিতা উইলিয়ামস দ্বিতীয় ভারতীয় মহিলা যিনি মহাকাশ যাত্রা করেছেন। তার আগে কল্পনা চাওলা মহাকাশে গিয়েছিলেন। 1987 সালে ইউএস নেভাল একাডেমি থেকে গ্র্যাজুয়েট হওয়ার পর সুনিতা নাসাতে পৌঁছান। 1998 সালে নাসা তাকে অ্যাস্ট্রোনট হিসেবে সিলেক্ট করে। তার বাবা দীপক পান্ডিয়া 1958 সালে আহমেদাবাদ থেকে আমেরিকায় গিয়ে বসবাস শুরু করেন। 1965 সালে সুনিতা উইলিয়ামসের জন্ম হয়। আমেরিকান নেভাল একাডেমি থেকে গ্র্যাজুয়েট করার পর সুনিতা যুদ্ধ বিমানও চালিয়েছেন। তার কাছে 30 ধরনের যুদ্ধ বিমানে 3000-এর থেকেও বেশি ঘন্টা ফ্লাই করার অভিজ্ঞতা আছে। একবার তিনি তার মহাকাশ যাত্রার অভিজ্ঞতার কথা সবার সঙ্গে শেয়ার করছিলেন, যেখানে তিনি বলেছিলেন যে মহাকাশে জল বাবেলসের মতো এদিক থেকে ওদিকে উঠতে থাকে। হাত এবং মুখ পরিষ্কার করার জন্য ভাসমান বাবেলস ধরে কাপড় ভেজাতে হয়। সেখানকার খাবার খাওয়ার বন্দোবস্তটা প্রচণ্ড অদ্ভুত ধরনের। সব মহাকাশচারীরা খাবার ঘরে যান এবং ভাসমান প্যাকেটগুলো নিয়ে সেখান থেকে খাবার খান। মহাকাশে চুল আঁচড়ানোর কোনো প্রয়োজন হয় না, কারণ সেখানে চুল সবসময় স্ট্রেট থাকে। তিনি বলেন যে মহাকাশচারীদের সেখানে নিজের বেল্ট দিয়ে বেঁধে রাখতে হয়। সুনিতা উইলিয়ামসের সঙ্গে এই মিশনে ব্যারি বুচ উইলমারও স্টারলাইন এয়ারক্রাফটে আছেন। 61 বছর বয়সী উইলমোর একজন অভিজ্ঞ নাসা মহাকাশচারী এবং ইউএস নেভি টেস্ট পাইলট ছিলেন। এর আগেও তিনি 2বার মহাকাশ যাত্রা করেছেন, সেখানে তিনি পাইলট ছিলেন। যার মধ্যে 2009 সালে সফরে তিনি একটা স্পেস শ্যাটেল মিশনকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পর্যন্ত পাইলট করেছিলেন। তারপর 2014 সালে তিনি একটা রাশিয়ান স্পেস ক্রাফটকেও আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছে দিয়েছিলেন। তিনি মোট 178 দিন অরবিটে অতিবাহিত করেছিলেন। উইলমোর একাধিক অ্যাওয়ার্ডও পেয়েছেন, যার মধ্যে নেভি মেরিটোরিয়াস সার্ভিস মেডেল এবং NCAA থিওডোর রুজভেল্ট ইত্যাদি অন্তর্ভুক্ত আছে। মহাকাশযানে হওয়া সমস্যার কারণে সুনিতা এবং উইলমোরের ফিরে আসার তারিখ 3বার পরিবর্তন করা হয়েছে। প্রথম দিকে তাদের 13 জুন পৃথিবীতে ফিরে আসার তারিখ নির্ধারণ করা হয়েছিল। তারপর সেটা পিছিয়ে 22 জুন করে দেওয়া হয়। তারপর সেটা আবারও পিছিয়ে 26 জুন করে দেওয়া হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত মহাকাশযানে সমস্যা চিহ্নিত না হওয়ার কারণে তাদের ফিরে আসার নিশ্চিত তারিখ বলা সম্ভব হচ্ছে না। এই প্রসঙ্গে আপনাদের মনে করিয়ে দেব যে এই মহাকাশযানে আর মাত্র 15 থেকে 20 দিনের তেল অবশিষ্ট আছে। এই 20 দিনের মধ্যে যদি মহাকাশযানটা পৃথিবীতে ফিরে না আসে বা সুনিতা ও তার সঙ্গে উইলমোরকে ফিরিয়ে আনা সম্ভব না হয়, তাহলে কি তারা সারা জীবনের জন্য মহাকাশেই থেকে যাবেন? এই মুহূর্তের উত্তর দেওয়া সম্ভব নয়। আজকের রিপোর্ট অনুযায়ী নাসা জানিয়েছে যে সুনিতা উইলিয়ামস এবং বাচ উইলমোর এই দুজনকে আপাতত ফেরতই আনা হবে না। আগামী 90 দিনের জন্য ওনারা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকবেন, এরকমই শোনা যাচ্ছে। অপশন বেশ কিছু বেরিয়ে এসছে। অপশনগুলোর মধ্যে দুটো অপশন নিয়ে আলোচনা চলছে। প্রথমত, বোয়িং স্টারলাইনার যদি রিপেয়ার করার পরেও দেখা যায় যে আবারও লিক হচ্ছে, তাহলে তাকে রিপেয়ার করার পরেও মানুষ সমেত ফেরত আনা হবে না। এরকম একটা ডিসিশন কিন্তু নিতে চলেছে দুটো কোম্পানি, নাসা এবং বোয়িং স্টারলাইনার, কারণ এটা বিরাট মাপের একটা রিস্ক। তবে শুধু বোয়িংয়ের যে মডিউলটি, সেই মডিউলটিকে ফেরত আনা হবে পৃথিবীতে, এবং ফেরত আনার পথে যদি কোনো দুর্ঘটনা ঘটে, ধরুন আগুন লেগে গেল, হিলিয়াম গ্যাস লিক হচ্ছে, বা পরবর্তী সময় আবারও যদি হয়, আপনারা জানেন বায়ুমণ্ডলে যখন কোনো মডিউল প্রবেশ করে তখন আগুন লেগে যায়। এই আগুন লাগার সময় যদি হিলিয়াম গ্যাস লিক করে, তাহলে পুরো মডিউলটি পুড়ে ছারখার হয়ে যাবে, আর তার ভিতরে যদি মহাকাশচারী থাকে তাদের মৃত্যু একেবারে অবশ্যম্ভাবী।
তাই তাদেরকে বোয়িং স্টারলাইনারে করে ফেরত আনার মতো চিন্তা ভাবনা আপাতত সরিয়ে রাখছে নাসা এবং বোয়িং স্টারলাইনার কর্তৃপক্ষ। আর এটা কিন্তু বোয়িং স্টারলাইনারের ফার্স্ট আর কি মনুষ্য নিয়ে যাত্রা ছিল। আর বোয়িং এমন একটা কোম্পানি যারা কিনা মহাকাশ গবেষণায় অতটা হাত পাকায়নি, এটাই তাদের প্রথম কোনো একটা অ্যাচিভমেন্ট। বোয়িং খুব বড় বড় এয়ারবাস তৈরি করে, মানে আমাদের যে প্লেন এয়ারক্রাফট যাতে চড়ে আমরা যাতায়াত করি, তাতে তারা পাকাপোক্ত একটা কোম্পানি। মহাকাশ গবেষণায় একেবারে বলা যেতে পারে শিক্ষানবিশ, তাও বিরাট বড় অ্যাচিভমেন্ট ছিল। আর তাতেই এই দুর্ঘটনা। এখন দুর্ঘটনা বলতে মানুষ ক্ষতি হয়নি, যদি যাওয়ার পথে এই ধরনের ঘটনা ঘটতো, মানে হিলিয়াম গ্যাস তো লিক হয়েছিল, যেহেতু যাওয়ার সময় আগুন কোথাও লাগে না পৃথিবী থেকে বাইরে যাওয়ার সময়, এবং রকেটের একেবারে ফাইনাল স্টেজ সেটিকে ছাড়ে, তো এর ভিতরে কোনো এই মডিউলে নিজস্ব থ্রাস্টার তখন অন হয় না, তার অন থাকে রকেটের, তার জন্য অসুবিধা হয়নি। কিন্তু ফেরত আনার সময় তো এই স্টারলাইনারেরই থ্রাস্টারগুলো অন থাকবে, জ্বলবে, বার্ন হবে, আর তাতে যদি হিলিয়াম গ্যাস ইন্ধন যোগায় তাহলে তো পুরো মডিউলটা একেবারে জ্বলে পুড়ে যাবে। সেক্ষেত্রে মানুষ সমেত আনার ব্যাপারটা আপাতত সরিয়ে রেখে যে দুটো অপশান নিয়ে আলোচনা চলছে, নাসা আলোচনা করছে, সেটা হলো এক, ক্রিউ মডিউল, ড্রাগন ক্যাপসুল, যেটা খুব বিশ্বস্ত, 4 জন করে মহাকাশচারী যেতে পারে আসতে পারে, স্পেস এক্সের তৈরি, যাতে ক্রিউ 8 মিশন চলছে এবং ক্রিউ 8 মিশনের মডিউল ওখানে ডকিং করা রয়েছে। তবে সেটা ক্রিউ 8 মিশনে যে 4 জন মহাকাশচারী গেছেন তাদের জন্য ডকিং করা রয়েছে, তারা গেছেন, তারা ওটাই করে ফেরত আসবেন। এবার এটাই যদি ক্রিউ 8-এর ড্রাগনে যদি সুনিতা উইলিয়ামস আর বাচ উইলমোর তারা ফেরত আসে, তাহলে তো 4 জন মহাকাশচারী সমস্যায় পড়ে যাবে, তাদের জন্য ফেরার কোনো মডিউল থাকবে না। তাই একটি রকেটকে নতুনভাবে উৎক্ষেপণ করে ফ্যালকন 9 একটা মনুষ্যহীন হতে পারে, একজন মহাকাশচারী নিয়ে হতে পারে, 2 জন মহাকাশচারী নিয়ে হতে পারে, কারণ ক্রিউ মডিউলের মধ্যে, ক্রিউ ড্রাগনের মধ্যে 4 জন মহাকাশচারী যেতে পারে। তো ক্রিউ মডিউলের একটি মডিউলকে মনুষ্যবিহীনভাবে অটোমেটিক ডকিং করিয়ে, কিংবা 2 জন মহাকাশচারী বা 1 জন মহাকাশচারী সমেত পাঠিয়ে, তারপরে যদি 2 জন যায় বা 1 জনও যায়, আরও তো 2-3টে সিট খালি থাকবে, 4 জনের সিট, তো 2 জনকে ফেরত আনা যাবে, সুনিতা উইলিয়ামস এবং বাচ উইলমোরকে। আর যদি কেউ নাও যায় তাও 2টো সিট তো ফাঁকাই থাকলো। বাকি সব তাহলে সিস্টেমেটিক, বোয়িংকে তাহলে পৃথিবীতে ফেরত নিয়ে আসা হবে নর্মালি, উইদাউট কোনো অ্যাস্ট্রোনট, এবং সে যদি জ্বলেও যায় অন্তত প্রাণহানির মতো বাজে ঘটনা ঘটবে না। এটা একটা চিন্তাভাবনা রয়েছে যে ক্রিউ ড্রাগন। সেকেন্ড চিন্তাভাবনা, সয়ুজ মডিউলকে পাঠিয়ে, তাতেও 3 জন যেতে পারে আসতে পারে, যেটা রাশিয়ার রসকসমস পরিচালনা করে। হ্যাঁ, অবশ্যই নাসার সঙ্গে টাই আপ রয়েছে, কারণ মহাকাশ স্টেশনের মহাকাশচারী পাঠাবে, আসবে, এর মধ্যে নাসা তো থাকবেই। তো সেই রকম একটা সয়ুজ মডিউল পাঠিয়ে যদি ফেরত আনা যায়। এই মুহূর্তে কিন্তু সয়ুজ মডিউলও একটা ডক করে রয়েছে, সেটাতে যারা সয়ুজে করে 3 জন গেছেন তাদের জন্য, তারা ফিরবেন, তো সেই সয়ুজে করে ফিরলেও তো সমস্যা। চেষ্টা করা হবে ড্রাগনে পাঠানোর, তার কারণ হচ্ছে ড্রাগনের খরচা কম, ড্রাগন ক্যাপসুলের। এক তো রিউজেবল রকেট ফ্যালকন 9, সেকেন্ডলি বিশ্বস্ত, সয়ুজে বিশ্বস্ত, এও বিশ্বস্ত, প্লাস আরও একটা জিনিস কি বাঁচবে, যদি সয়ুজে করে পাঠানো হয় তাহলে আবার সয়ুজ রকেট উঠবে, সেটা রিউজেবল রকেট নয়, খরচাও বেশি, এবং মহাকাশচারীরা নামবে কাজাকিস্তানে, সেখান থেকে উদ্ধার করে আবার রাশিয়ায় নিয়ে গিয়ে রাশিয়া থেকে আবার আমেরিকায় পাঠাতে হবে। সেক্ষেত্রে একটা সুবিধা যেটা পাবে ফ্যালকন, একেই তো ফ্যালকন 9 রিউজেবল রকেট, দ্বিতীয় হচ্ছে তারা নামবে একেবারে আটলান্টিক মহাসাগরে, মানে আমেরিকাতেই প্রায় নামবে কাছাকাছি, সেখান থেকে কোস্টগার্ডরা উদ্ধার করবে, রাশিয়ার এই আমেরিকার চলে আসবে, রাশিয়ার কোনো ইনভলভমেন্ট থাকবে না।